ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে রাত থেকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র জনতা। সকালেও শাহবাগ মোড়ে অবস্থান করছে নানা পেশার মানুষ, চলছে আন্দোলন, স্লোগান। এর আগে বৃহস্পতিবার রাতে হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জুলাই মঞ্চের কর্মী সমর্থকরা। বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। আন্দোলনকারীরা বলছেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। ফ্যাসিবাদের দোসররা এখনও দেশে ঘাপটি মেরে আছে। এ সময় বিপ্লবী সরকার গঠনের দাবি তুলেন আন্দোলনরতরা। হাদীর খুনিদের গ্রেফতার করে বিচার নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা। সরকারের কাছে যে আমরা দাবিগুলো জানাইছি, হাদী ভাইয়ের এই কিলিং এর পিছনে কারা ছিল, মূল শিকড়ে যাইতে হবে। আপনি একজন শুটারকে আইনের সামনে উপস্থাপন করে দিবেন, আগের যে স্ক্রিপ্টেড ছিল এই স্ক্রিপ্ট আমরা এখন খাই না বাংলাদেশ। লক্ষ লক্ষ মানুষের সামনে ঢাকা শহরে গুলি করে এই আসামি পলায় চলে গেল, প্রশাসন কি করলো? ন্যায্য বিচার চাই। একটা মায়ের বুক খালি করা হয়েছে, একটা সন্তানকে তার পিতার থেকে বঞ্চিত করা হয়েছে। যে ব্যক্তি হত্যা করলো সে ব্যক্তি আল্লাহ তাআলা বলেন সে পুরো জাতিকে হত্যা করলো, সে মানুষ হোক দিয়ে। এই যে হাদী ভাইকে যে হত্যা করলো, এই হত্যাটা করার পিছনে বহু বড় বড় রাগা বোয়ালদের হাত আছে। আমাদের বাংলাদেশের সিকিউরিটি থ্রেট যারা এগুলোকে ঠিক করার জন্য আমাদের ক্রাইম ব্রাঞ্চ, ডিজিএফআই, এনএসআই, তারপর আপনার সিআইডি, এগুলো প্রত্যেকটাকে ফুললি অ্যাক্টিভ করা উচিত ছিল। এই প্রশাসন, এই পুলিশ এবং এই রাষ্ট্র ব্যবস্থা নিয়ে সামনে নির্বাচনটা কতটুকু সুষ্ঠুভাবে করা সম্ভব। আমরা আজকে সকাল 9টা থেকে সারা বাংলাদেশে ব্লকেট কর্মসূচি ঘোষণা করছে। ভারতের সহযোগিতা ঘটতে পারে না, ভারতেই ঘটাইছে। এটা আমাদের দেশের গোয়েন্দা বিভাগ সবাই জানে। যাই না হাইরাও তারা কেমনে ভারত পাচার হইলো। ফয়সাল যে শুটার, এরকম হাজার শুটার ঢাকার শহরে আছে, কিন্তু তাদেরকে ধরা হচ্ছে না। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী আশিক মাহমুদ। সেখানকার আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। আশিক, শাহবাগের এখনকার পরিস্থিতি কি দেখছেন? এছাড়াও হাদীর মৃত্যুর প্রতিবাদে আজ আর কোথাও কর্মসূচি আছে কিনা, সেই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। ফারজানা, রাত থেকেই উত্তাল শাহবাগ। হাদীর মৃত্যুর খবর যখন ছড়িয়ে পড়েছে তারপর থেকেই সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। ছাত্র জনতারা আবারও রাজপথে নেমে আন্দোলন করছে এবং তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ নানাভাবে প্রকাশ করছে। আমরা সকাল থেকেও দেখতে পাচ্ছি রাতের মতোই ছাত্র জনতা যারা আন্দোলন করছে তারা কিন্তু এখনো শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে, নানাবিধ স্লোগান দিচ্ছে এবং তাদের মূল যে জায়গা, তারা যেটি বলছেন যে এই যে হাদীকে গুলি করে হত্যা করা হয়েছে, যারা হত্যা করেছে, যারা এদেরকে মদদ দিচ্ছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং ভারতের আগ্রাসন বাংলাদেশের মাটিতে আর চলতে দেয়া হবে না। ভারতের যারা দোসর, আওয়ামী লীগের যারা দোসর, ফ্যাসিবাদের যারা দোসর, এখনো বাংলাদেশে বিভিন্ন প্রশাসন বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে, তাদেরকে ধরে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং হাদীকে যারা গুলি করে হত্যা করেছে এবং আরো জুলাই যোদ্ধাদের গুলি করে হত্যা করার পরিকল্পনা করেছে মাস্টারমাইন্ড, তাদেরকে অতি দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে। বলছে যে হাদীকে যারা গুলি করেছে তাদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে এই সরকার। হাদী সহ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এই সরকার। সে কারণে এখানে যারা আন্দোলন করছে তারা বলছেন যে এই যে সরকার, এই সরকারের তারা পদত্যাগ চায় এবং একটি বিপ্লবী সরকার গঠন করার দাবি এখান থেকে জানানো হয়েছে। এর বাইরেও একটু জানাতে চাই, হাদীর মৃত্যুর ঘটনার পরেই কিন্তু দেশের পক্ষ থেকে সরকার, প্রধান উপদেষ্টা আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং হাদীর যে পরিবার, সেই পরিবারের দায়িত্ব নিয়েছে এবং বলা হয়েছে হাদীর যে যারা খুন করেছে, এর মাস্টারমাইন্ড যারা, তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এবং জানাতে চাই যে গত শুক্রবার 12ই ডিসেম্বর শুক্রবার যে হাদীকে গুলি করা হয়, তারপরেই কিন্তু গুলি করার যারা সরাসরি অংশ নিয়েছিল, সেই মিশনে অংশ নেওয়া যারা, তারা ভারতে পালিয়ে গেছে বলে বিভিন্ন সূত্রের মাধ্যমে খবর পাওয়া গেছে। এই কারণেই আসলে সাধারণ মানুষ আরো ফুঁসে উঠেছে যে বাংলাদেশে কিলিং মিশন চালিয়ে খুনিরা কিভাবে এত দ্রুত
ভারতে পালিয়ে যায়, সেটি আসলে সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। সাধারণ মানুষ এই উদ্বেগটা জানাচ্ছেন এবং বলছেন যে দেশের আইন শৃঙ্খলা বাহিনী, দেশের প্রশাসন, দেশের গোয়েন্দা বাহিনীর ব্যর্থতার কারণেই এই খুনিরা নির্বিঘ্নে গুলি করে বর্ডার পার হয়ে ভিন্ন একটি পাশের একটি দেশে চলে যেতে পেরেছে। এবং একটু জানাতে চাই যে এই আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচির পাশাপাশি জুম্মার নামাজের পরে এখানে বড় একটি জামায়াতের ঘোষণা আছে। এখানে জুলাই যারা যোদ্ধা ছিল, জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা যারা ছিল, যারা এই জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, সার্জিস, হাসনাত, নাহিদ, আসিফ, তারা জুম্মার নামাজের পরে এখানে আসবেন এবং এখানে ইতিমধ্যে মঞ্চ তৈরির কাজ সম্পন্ন করা হয়েছে, মাইক লাগানো হয়েছে এবং জুম্মার নামাজের পর আমরা ধারণা করছি এই শাহবাগে বড় জামায়াত হবে এবং এখান থেকেই নিশ্চয়ই হাদিকে যারা গুলি করে হত্যা করেছে এবং এই সরকারের কাছে তাদের কি দাবি সেটি পরিষ্কার করে উত্থাপন করা হবে এবং কি দাবি নিয়ে তারা আন্দোলন করছে সেটি উত্থাপন করা হবে। একটু বলতে চাই, হাদি কিন্তু জুলাই আন্দোলনের আগে থেকেই নির্যাতনের পক্ষে, নিপীড়নের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। সে কিন্তু নিপীড়নের বিরুদ্ধে নানান ধরনের প্রোগ্রাম, নানান ধরনের আয়োজন সবসময় করেছে এবং জুলাই আগস্টের পর থেকেই সে কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিল। সে কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে নানান ধরনের আন্দোলন করে গেছে এবং যে কোনো ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে হাদি কিন্তু বলিষ্ঠ কণ্ঠস্বর হয়েছিল। কিন্তু সেই কারণেই হাদিকে কিন্তু গুলি করে হত্যার পরিকল্পনা করা হয়েছে এবং সেই পরিকল্পনা কিন্তু সফল হয়েছে। আমরা এখন পর্যন্ত গোয়েন্দা তথ্য যেমনটি জানতে পেরেছি যে হাদিনা এছাড়াও আরো যারা জুলাই যোদ্ধা, সম্মুখ সারির যারা যোদ্ধা রয়েছে, তাদেরকে গুলি করে হত্যা করার পরিকল্পনা রয়েছে। এই কারণেই আসলে জুলাই যোদ্ধা এবং যারা এখানে আন্দোলন করছে তাদের একটি দাবি যে এই যে গোয়েন্দা সংস্থা, তাদের ব্যর্থতার কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে। একটু জানাতে চাই যে গতকাল রাতেও কিন্তু এই জুলাই যোদ্ধা যারা ছাত্র জনতা, তারা কিন্তু রাজধানীতে আন্দোলন করেছে এবং এর পাশাপাশি তারা কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ, তারা কয়েকটি গণমাধ্যমের অফিসে আগুন দিয়েছে, তারা ক্ষোভ প্রকাশ করেছে। আর তারা বারবারই বলছেন যে এই যে ভারতের আগ্রাসন, বাংলাদেশের উপর ভারতের যে কর্তৃত্ববাদী, এই কর্তৃত্ববাদ আর চলবে না। ভারতের এই আগ্রাসন, ভারতের এই তাবেদারি বাংলাদেশের মাটিতে আর চলতে দেওয়া হবে না বলেও কিন্তু এই আন্দোলন থেকে তারা কিন্তু ঘোষণা দিচ্ছেন। ধন্যবাদ আশিক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শাহবাগ থেকে আন্দোলনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আশিক মাহমুদ। শহীদ ওসমান হাদির মরদেহ ঢাকা এসে পৌঁছাবে আজ সন্ধ্যা 6:05। রাতে ইনকিলাব মঞ্চ ফেসবুক পোস্টে জানিয়েছে এ তথ্য। শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা হবে। পরিবারের বক্তব্য, ওসমান হাদির পূর্ব ঘোষণা অনুযায়ী ঝালকাঠিতে পিতার কবরের পাশে দাফন করা হবে। ইনকিলাব মঞ্চ আহ্বান জানিয়েছে ধৈর্য ধরতে এবং যে কোনো ধরনের সহিংসতা পরিহার করতে। আরও জানাচ্ছেন নূরনবী সরকার। শরীফ ওসমান হাদি সবাইকে কাঁদিয়ে বড় অবেলায় চলে গেলেন। রাষ্ট্রের সর্বোচ্চ চিকিৎসা চেষ্টা, পৃথিবীর নামিদামি চিকিৎসকদের প্রচেষ্টা আর মানুষের দোয়া সবকিছুকে পেছনে ফেলে হাদিকে মৃত্যু স্পর্শ করেছে। শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় মানুষ দোয়া করছে, শোকে কাতর গোটা জাতি। শহীদ ওসমান হাদির মরদেহ বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা শুক্রবার সন্ধ্যায়। এরপর মরদেহ রাখা হবে ফ্রিজিং অবস্থায়। ইনকিলাব মঞ্চ জানিয়েছে শনিবার বাদজোহর মানিক মিয়া এভিনিউতে শরীফ ওসমান হাদির নামাজে জানাজা হবে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, শরীফ ওসমান হাদির ইচ্ছা তাঁর পিতার পাশে তাকে যেন কবরস্থ করা হয়। শহীদ ওসমান হাদির সহযোদ্ধাদের চাওয়া মিরপুরের জাতীয় বুদ্ধিজীবী কবরস্থান বা জাতীয় সংসদ ভবন এলাকায় যেন হাদিকে কবরস্থ করা হয়। ইনকিলাব মঞ্চ আহ্বান জানিয়েছে খুনিদের বিচার ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। একই সাথে যে কোনো ধরনের সহিংসতাপূর্ণ কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানিয়েছে সংগঠনটি। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শহীদ ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। প্রধান উপদেষ্টা সবাইকে ধৈর্য ধারণের জন্য আহ্বান জানিয়েছেন। ওসমান হাদি 12 ডিসেম্বর দুপুরে রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন। দেশের দুটি হাসপাতালে চিকিৎসা হয়। এরপরে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সিঙ্গাপুরে নেওয়া হয় 15 ডিসেম্বর। সিঙ্গাপুরে চিকিৎসকরা বৃহস্পতিবার মাথায় অপারেশন করছিলেন। এর এক পর্যায়ে তাঁর মৃত্যু হয়। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের প্রচারণা শুরু করেছিলেন ওসমান হাদি।
জুলাই আন্দোলনে তাঁর ভূমিকা ছিল। এরপর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হয়ে আধিপত্যবাদ, ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তব্য, রাজপথের কর্মসূচি পালন করে নতুন বাংলাদেশ গঠনের জন্য কাজ করে যাচ্ছিলেন। এর মধ্য দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেন শরীফ ওসমান হাদী। এবং আমাদের ক্ষমতার উৎস আমাদের জনতা। নুনবী সরকার, ৭১, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং ও মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তারেক রহমান এক শোক বার্তায় হাদীর আত্মার শান্তি কামনা করেন। শোকের এই সময়ে পরিবারের সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। এছাড়া হাদীর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদী। চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুর পর প্রতিবাদে উত্তাল শাহবাগ। রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ছাত্র জনতা। খুনিদের ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অন্যদিকে মধ্যরাতে হামলা হয় প্রথম আলো ডেইলি স্টারের অফিসে, ভাঙচুর করা হয় ছায়ানটও। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। আরও একবার উত্তাল শাহবাগ। রাতে ওসমান হাদীর মৃত্যুর খবর পেয়ে একের পর এক শোক মিছিল আসতে শুরু করে শাহবাগে। জড়ো হন হাদীর সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো চত্বর। আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এটা পুরো ব্যর্থতা বাংলাদেশ সরকারের এবং প্রধান উপদেষ্টার এবং উপদেষ্টা মণ্ডলীর। তাদের অনেক আশা ভরসা নিয়ে ছাত্র জনতা এদেশে বসাইছিল, তারা সম্পূর্ণ তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ। আর যে খুনি যারা, তারা ন্যায্য তারা শাস্তির আওতায় আসুক, আইনের আওতায় আসুক। আজকে আপনারা দেখেন যে দৃশ্যপট, যে আমাদের যত খুনিগুলো আছে, যত অপরাধীগুলো আছে, সবাইকে ভারত আশ্রয় দিচ্ছে। তাদের সঙ্গে যোগ দেন নাহিদ, আসিফ আর মাহফুজরাও। দীপ্ত কণ্ঠে বিচার চান তারা। জানান হাদীর সংগ্রাম থেমে যাবে না, বরং এই লড়াই এগিয়ে নেবে তার সহযোদ্ধারা। বাংলাদেশ এখন কার্যত একটা যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে রয়েছে, যেখানে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা প্রত্যেকটা ছাত্র, তরুণ এবং এই দেশকে ভালোবাসে এই সকল নাগরিকের জীবন বিপন্ন। কিন্তু আমরা বলেছি, আমরা ঐক্যবদ্ধ হলে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। আর ঘরে বসে থাকার সুযোগ নাই। আমরা এবার নামছি, 5 আগস্টের আগেও নেমেছিলাম, শহীদই হব, শহীদই মৃত্যু হব সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আবারও নেমেছি। যদি মৃত্যু হয়, আমাদের শত্রুদেরকে মোকাবেলা করে মরবো আমরা। হাদী ভাই নিজেকে একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছিলেন। হাদী ভাইয়ের লড়াই আমাদের লড়াই। এই লড়াই গড়ার লড়াই, ভাঙার বিরুদ্ধে, আগুনের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই। এদিকে রাত 12টার কিছু আগে দৈনিক প্রথম আলো ভবনে ভাঙচুর শুরু করেন বিক্ষুব্ধরা। তারা ভবনে প্রবেশ করে সেখানকার নথিপত্র, আসবাব বাইরে ফেলে দিয়ে আগুন ধরিয়ে দেন। ভবনে চালানো হয় ভাঙচুর। এক পর্যায়ে 4 তলায় ভবনে অগ্নিসংযোগ করা হয়। হামলা ও আগুনের ঘটনা ঘটে ইংরেজি দৈনিক ডেইলি স্টারেও। এখানে প্রায় 30 জন সংবাদকর্মী আটকা পড়েন ভবনের ছাদে। পরে তাদের উদ্ধার করে দমকল বাহিনী। হেনস্থা করা হয় সম্পাদক পরিষদের সভাপতি ও নিউজ সম্পাদক নুরুল কবিরকে। সাংবাদিকরা আক্রান্ত এমন খবর পেয়ে তিনি কারণ বাজারে ছুটে আসেন। কয়েকজন তাকে ঘিরে মবের সৃষ্টি করে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখান থেকে নুরুল কবিরকে সরিয়ে নেয়। হামলা হয়েছে ধানমন্ডির ছায়ানটেও। ভাঙচুর করা হয় এখানকার কয়েকটি ফ্লোরের জিনিসপত্র। ঘটনার দিন একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা আবারও ভাঙচুর করে শেখ মুজিবুর রহমানের বাড়িও। নিবিড় সাহা, ৭১, ঢাকা। ওসমান হাদীর মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকেই উত্তাল রাজধানী। খুনিদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ জনতা।
রাজধানীর নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, কারওয়ান বাজার এলাকায় এখন নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং শাহবাগের পাশাপাশি নগরীর আর কোথাও কোনো বিক্ষোভের খবর পেয়েছেন কিনা জানাবেন। ফারজানা, আসলে শাহবাগের পরবর্তীতে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের বিক্ষোভের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে নিরাপত্তার বিষয় যেটি আমরা দেখছি যে প্রতিটি মোড়ে মোড়ে আসলে পুলিশের অবস্থান রয়েছে, একই সাথে আইনশৃঙ্খলা বাহিনী বিজিবি এবং সেনা মোতায়েন করা আছে এবং প্রতিটি সড়কে যেটি চিত্র দেখা যাচ্ছে যানবাহনের সংখ্যাও বেশ কমে এসেছে। তবে আজকে যদিও শুক্রবার, তবে কিন্তু রাতে যে ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে দুটি পত্রিকা অফিস, একই সাথে সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানট, এই সমস্ত জায়গাগুলোতে যখন আসলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সে কারণেই কিন্তু হয়তোবা অনেকেই বের হওয়ার সাহসটা আসলে কম দেখাচ্ছেন। বিশেষ করে ব্যক্তিগত পরিবহনের সংখ্যা অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে। তবে সব মিলিয়ে যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে পরিস্থিতি সেটি মোকাবেলা করার জন্য তাদের সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে। আমরা সকলে দেখেছি যে কারওয়ান বাজার এলাকায় পুলিশের আইজিপি তিনি এলাকা পরিদর্শন করেছেন। বিশেষ করে প্রথম প্রকাশনের সামনে যে অংশটি যেখানে পুড়িয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, সেই অংশগুলোতে তারা এসে পরিদর্শন করেছেন। যদিও তারা এই বিষয়গুলো নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেননি। একই সাথে সিআইডি ক্রাইম সিন তাদেরকেও দেখা যাচ্ছে তারা এসছেন এবং পুলিশ সহ আর্ম পুলিশ তাদের পক্ষ থেকেও কিন্তু এখানে বেশ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তবে সার্বিকভাবে যদি বলা চলে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা আগের চেয়ে ভালো। তবে দুপুরের পর আসলে এই যখন আসলে জানাজা বা যখন আসলে হাদির লাশ আনা হবে, মরদেহ আনা হবে, ঠিক সেই মুহূর্তে রাজধানীর পরিস্থিতি কী হবে সেটা আসলে এখন পর্যন্ত এই সংবাদগুলো রয়েছে সংস্থার কাছে, অর্থাৎ গোয়েন্দা সংস্থার কাছে। তারা বিষয়টা আসলে এই কারণে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে এবং বাড়তি নিরাপত্তা রাখা হয়েছে। ফারজানা, ধন্যবাদ সাজিদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কারওয়ান বাজার থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ সরকার। জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ছাত্র জনতা। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর খবর জানার পরপরই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদ ও দায়ীদের গ্রেপ্তারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা শহরের শিববাড়ি, টঙ্গীর কলেজ গেট সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ডুয়েট শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। হাদির মৃত্যুর খবর পাওয়ার পরপরই কক্সবাজারে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে শহরের বাস টার্মিনাল এলাকায় রাস্তার টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। পাশাপাশি বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর ঘোরে। এরপর চৌরঙ্গি মোড়ে এসে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। হাদির মৃত্যু সংবাদে মধ্যরাতে সুনামগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি করেছে ছাত্র জনতা। রাত 12টায় শহরের ট্রাফিক পয়েন্টে এই কর্মসূচিতে এনসিপি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এ সময় তারা দ্রুত সময়ে হাদির হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। তৌহিদি জনতার ব্যানারে রাত 11:15টায় নেত্রকোনায় বিক্ষোভ মিছিল হয়েছে। পরে ছাত্র জনতার অংশগ্রহণে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী ছাত্র জনতা। মিছিল শেষে বকুলতলা চত্বরে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা হাদির হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। হাদির হত্যার বিচারের দাবিতে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ করেছে এনসিপি। এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। মনিরা কাজুরি, ৭১। আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশ পেয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর। সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরা তাদের প্রতিবেদনে বলেছে, হাদির মৃত্যুতে বিক্ষোভ চলছে পুরো দেশ জুড়ে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ঢাকায় হামলাকারীদের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি গুলিবিদ্ধ হন। বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা যুব আন্দোলনের নেতা হাদির মৃত্যুর খবর আসতেই বিক্ষোভ চলছে পুরো দেশ জুড়ে। আন্দোলনকারীরা খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও উপযুক্ত বিচার দাবি করেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস হাদির মৃত্যুতে জাতির জন্য একটি অপূরণীয় ক্ষতি বলে অভিহিত করেছেন বলেও জানায় বিবিসি। এদিকে সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে 2024 সালের বাংলাদেশের ছাত্র বিক্ষোভের নেতা ওসমান হাদি সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা গেছেন। হাদির মৃত্যুতে আগামী শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বলেও জানায় সংবাদ মাধ্যমটি। দর্শক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকায় বসে শোক। রাতেই তার মৃত্যুর খবর শুনে আত্মীয় স্বজনরা ছুটে আসেন তার বাড়িতে। সেখানকার খবর জানতে আমাদের সাথে এখন যুক্ত হবেন সহকর্মী তরুণ সরকার। তরুণ, ওসমান হাদির বাড়িতে এখন কি অবস্থা দেখছেন এবং তার মৃত্যুর প্রতিবাদে সেখানে কোনো কর্মসূচি নেওয়া হচ্ছে কিনা জানাবেন। ফারজানা, আমি এই মুহূর্তে রয়েছি যে নলছিটি উপজেলার যে খাসমহল যে বাড়িটিতে ওসমান হাদি জন্ম থেকে এবং শৈশব পর্যন্ত বেড়ে উঠেছেন। তো এই বাড়িটির ভিতরে বাড়ির মধ্যে রয়েছে এখন ওসমান হাদির এক বোন এবং সেই বোনের যে হাজবেন্ড অর্থাৎ ওসমান হাদির ভগ্নিপতি। এই বাড়িটির মধ্যে আসলে যে উৎসুক জনতা গতকালকের রাতে যখনই জানতে পেরেছেন যে ওসমান হাদি আর নেই, তখনই ওসমান হাদির যে প্রিয়জন তারা কিন্তু দলে দলে ভিড় করছে। তো নিরাপত্তার জন্য আসলে এখানকার যে নিরাপত্তা কর্মী, এখানে পুলিশ আছে, বাড়িটি এখন নিরাপত্তা দিচ্ছে। তারা কিন্তু বাড়ির মধ্যে আসলে সেরকম সবাইকে প্রবেশ করতে দিচ্ছে না। এখন এই বাড়ির যে ওসমান হাদির যে পরিবারের লোকজন কিংবা স্বজন তারা জানিয়েছে যে আসলে ওসমান হাদির মতো যে একজন মহান বীর শহীদ হয়েছেন এবং তার এই শহীদ হওয়াতে আসলে এই যে বাড়িটি তো পুরো এখন শোকের আবহ চলছে এবং পাশাপাশি কিন্তু পুরো উপজেলাটাই কিন্তু এখন নিস্তব্ধ বলা যেতে পারে, যে কারো কোথাও কোনো উল্লাস নেই, সব জায়গায় শোকের ছায়া রয়েছে। আর ওসমান হাদির যে সহপাঠী রয়েছেন কিংবা স্বজন যারাই রয়েছেন তারাই নানাভাবে ওসমান হাদির যে মানবীয় গুণাবলী, সেই গুণাবলী গুলোই কিন্তু বলছেন যে উনি আসলে একজন সত্যিকার অর্থেই ভালো মানুষ ছিলেন। তিনি প্রতিবাদী ছিলেন, তিনি সব সময় সত্যের পথে ছিলেন এবং যারা আসলে দুর্নীতি কিংবা স্বৈরাচার এই সবের বিরুদ্ধে ছিলেন, যে কারণেই এই স্বৈরাচার কিংবা যে ভারতীয় অধিপত্যবাদ তাকে বাঁচতে দেয়নি। তো তাদের দাবি যে তারা মানে যারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছেন তাদেরকে যেন আইনের আওতায় কঠোর শাস্তির দেয়া হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানকার যে এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু এই গত রাত থেকেই কিন্তু তারা বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছেন। তারা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু রাতেই তারা অবরোধ কর্মসূচি পালন করেছেন এবং আজকে দুপুরের পরে বিকালের দিকে তারা এই নলছিটির এনসিপি নেতৃবৃন্দ কর্মসূচি দিয়েছেন। সেটি কিন্তু নলছিটির যে দপদপিয়া 0 পয়েন্ট, সেই 0 পয়েন্টে তারা অবরোধ কর্মসূচি করবেন এমনটি জানিয়েছেন এখানকার নেতৃবৃন্দ। ধন্যবাদ তরুণ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঝালকাঠিতে হাদির গ্রামের বাড়ি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তরুণ সরকার। জাতীয় নির্বাচনে প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্তদের বিশেষ নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রুদ্ধদ্বার বৈঠকে ভোটারদের সমর্থন পেতে করণীয় নিয়ে আলোচনা করেন তিনি। আগামীর বাংলাদেশ গড়তে জনসম্পৃক্ত 8 দফার প্রচার বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে প্রার্থীদের, আর প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি দেন তারা। শফিকুল হকের প্রতিবেদন।
দীর্ঘ ১.৫ দশক পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন আর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ দলটির গুলশান কার্যালয়ে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে একদিকে ভোটের মাঠে চলছে জোর তৎপরতা, অন্যদিকে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ধারাবাহিক বৈঠক। সব দিক সামলেই মসনদে ফেরার লড়াইয়ে নিজেদের প্রস্তুত করছে দলটি। প্রার্থীদের ডেকে বিশেষ নির্দেশনা দিয়েছেন দলের হাইকমান্ড। দ্বিতীয় ধাপের এই বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের শতাধিক প্রার্থী। আমাদের ভূমিকাটা হতে হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং আমরা আইন মেনে যেন আমরা চলি। নির্বাচন কমিশন গঠিত যে আচরণবিধি দিয়েছে সেই আচরণবিধি মেনে সঠিকভাবে যেন আমরা নির্বাচনটা করি, সেইভাবে কীভাবে কৌশল, কীভাবে আমরা ভোট চাবো, ভোটারদের কাছে যাব, এইসব বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রতিশ্রুতি আমাদের চেয়ারম্যান সাহেব দিয়েছেন এবং আমরা যদি ক্ষমতায় যেতে পারি ইনশাল্লাহ আমরা এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। এগুলো জনগণের কাছে পৌঁছে দিতে বলছেন আর কি। আপনার দাঁড়ে না গিয়ে তো পৌঁছাতে পারবেন না, যেহেতু ইলেকশন কমিশনের যে আইনটা হয়েছে বর্তমানে, সেই আইন অনুযায়ী আমরা মিছিল করে বলতে পারবো না। সো আমাদেরকে বাড়ি গিয়েই বলতে হবে। দেশে ফেরার আগে নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম গুছিয়ে নেয়ার প্রক্রিয়ার অংশ হিসেবেই এই বৈঠক। প্রার্থীদেরকে কি বললেন তারেক রহমান? চেয়ারম্যান সাহেব বলেছেন যে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করণীয় তোমরা অবশ্যই করো। কোনোভাবে নির্বাচন কমিশনের আইন কানুনের বিরুদ্ধে কোনোভাবে কিছু করা যাবে না এবং ওনারা যে নিয়মকানুন অনুযায়ী চলে আমাদের সেভাবে চলতে হবে। একটা জায়গা পোস্টার ফেস্টুনের ব্যবহারের জন্য আমরা সজাগ থাকি যে আমাদের নিয়ম কোনোভাবে ভঙ্গ না হয়, আইন যাতে কোনোভাবে ভঙ্গ না হয়। মূল কথাটা ছিল আপনাদের নমিনেশন দিয়েছি, আপনারা বিজয়ের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করবেন। ক্যান্ডিডেটদের কাছে এইটাই হলো ওনার মেসেজ। সকলকে বিজয়ের জন্যই আমি নমিনেশন দিয়েছি, সেই হিসাবে কাজ করবেন, সব দিকে খেয়াল রাখবেন। ষড়যন্ত্র হতে পারে আপনার এলাকায়, আপনার বিপক্ষের যারা আছে দলের বা অন্য জায়গার, তাদেরকে আপনারা ম্যানেজ করেন, যে কোনো মূল্যে বিজয় ছিনিয়ে আনতে হবে। বাকি প্রার্থীদের সঙ্গেও অনুষ্ঠিত হবে এই বৈঠক। একই সাথে চূড়ান্ত হতে পারে জোট সঙ্গীদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়টি। শফিকুল হক, ৭১, ঢাকা। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে চুয়াডাঙ্গার নারীরা সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ চান। পাশাপাশি তারা আগামী নির্বাচিত সরকারের কাছে নারীর উন্নয়ন এবং মতামতের প্রাধান্য এবং জবাবদিহিতা নিশ্চিত করতে চান। এম মামুনের প্রতিবেদন। সবার আগে চুয়াডাঙ্গার নারী ভোটাররা চান ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হোক। সেই সাথে ভোট পরবর্তী দেশে এমন একটি সরকার আসুক যারা পুরুষের পাশাপাশি নারীদের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করবে। আমরা চাই এই নির্বাচনটা নিরপেক্ষ হোক, যে সরকারই আসুক জনগণের উন্নয়নের স্বার্থে কাজ করবে, নারীদের বেকারত্ব, নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, কোনো দুর্নীতি থাকবে না, দেশটাকে আরো অনেক উন্নত করতে পারবে, সেই রাজাই হলে ভালো হয়। বেশিরভাগ নারী ভোটার বলছেন আগামী নির্বাচনে তারা এমন প্রার্থী নির্বাচন করতে চান যারা নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, কঠোর হবে নারী নির্যাতন বন্ধে। আগামী দিনে যে নির্বাচিত হয়ে আসুক না কেন, তাদের কাছে আমাদের একটাই চাওয়া, যেন নারীদেরকে এগিয়ে নেয়। নারীদের স্বাধীনতা, নারীদের অধিকার, নারীদের স্বাচ্ছন্দ্যে চলাফেরা, লেখাপড়া, তাদের নারী নির্যাতন প্রতিরোধে এসব নিয়ে কাজ করবে। শিক্ষার্থী, এনজিও কর্মী ও সাধারণ নারীদের কথা দেশে শান্তি আসুক এবং জবাবদিহিতা নিশ্চিত হোক। আমরা যদি শান্তিপূর্ণ বাংলাদেশ পাই একটা, আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। রাষ্ট্রের মূল হচ্ছে জনগণ, জনগণের প্রত্যেকটা জবাবদিহির সরকারকে করা লাগবে, এরকম একটা সরকার চাই। দেশের পিছিয়ে পড়া এই জেলার নারীরা চান নারীর প্রতি বৈষম্যহীন পরিবেশ, পুরুষের পাশাপাশি নারীদের মত প্রকাশের স্বাধীনতা এবং নারী অধিকার প্রতিষ্ঠা হোক। দেশের শান্তি চাই, ভালো সরকার আসুক। নারীদের এত সব দাবির কথা জেনে জেলা নির্বাচন কর্মকর্তা জানান আগামী নির্বাচনের সার্বিক পরিবেশ সুষ্ঠু হবে। যেহেতু চুয়াডাঙ্গা জেলায় পুরুষ ভোটার চেয়ে নারী ভোটার কিছুটা বেশি, এই জন্য নারীদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নারী এবং প্রতিবন্ধী ভোটাররা এবং সংখ্যালঘু ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে আসতে পারে, তার জন্য আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন প্রচারণা চালাচ্ছি। চুয়াডাঙ্গা 2টি সংসদীয় আসন নিয়ে গঠিত। চুয়াডাঙ্গা জেলায় এবার ভোটার সংখ্যা 10,00,000।
4,113 জন। এর মধ্যে নারী ভোটার রয়েছে 5,03,083 জন। এম এ মামুন, 71, চুয়াডাঙ্গা। দর্শক, আমরা আবারও শাহবাগের পরিস্থিতির খবর জেনে নিব। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মুহাইমিনুল অপু, যুক্ত হচ্ছি তার সাথে। অপু, শাহবাগ সহ সেখানে এলাকার আশপাশের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে জানাবেন? গতকাল সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যুর পরে বাংলাদেশে গতকাল রাত থেকে যে বিক্ষোভ চলছে সেই বিক্ষোভ কিন্তু সকাল পেরিয়ে প্রায় দুপুর পর্যন্ত গড়িয়ে চলছে। আমি এই মুহূর্তে শাহবাগ মোড়ে রয়েছে, দেখতে পাচ্ছেন যে সাধারণ জনতা, ছাত্র জনতা থেকে নানা শ্রেণী পেশার মানুষ তারা এখন পর্যন্ত শাহবাগে নানা স্লোগানে মুখরিত করে রেখেছে। তাদের প্রত্যেকেরই দাবি ওসমান হাদির উপর হামলাকারী তারা যাদেরকে গুলি করা হয়েছে এবং নির্দেশ যারা দিয়েছেন তাদের গ্রেপ্তারের পাশাপাশি বিচারের দাবি তারা তুলছেন। পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদ যারা বাংলাদেশে আধিপত্য বিস্তার করে থাকে সেক্ষেত্রে ভারতকে তারা বয়কট করে এবং তারা কিন্তু এই প্রতিবাদ সমাবেশ এখন পর্যন্ত অব্যাহত রেখেছে। জানেন যে গতকাল রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু হওয়ার পরে বাংলাদেশে রাত 10টার দিকে কিন্তু এই সকল শ্রেণী পেশার মানুষ তারা রাস্তায় নেমে আসেন। তারা একদিকে যেমন শোকাহত তেমনি কিন্তু তারা প্রতিবাদও করেছেন যে তাকে কাছ থেকে রিকশায় যাওয়ার পথে কিন্তু আততায়ীরা গুলিবিদ্ধ করে, তারপরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কিন্তু এবারকার হাসপাতালে নেওয়া হয়। তার কয়েকদিন পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে কিন্তু সেখানে তার মৃত্যু হয়। জানেন যে এই মুহূর্তে শাহবাগের সবকটি সড়ক কিন্তু বন্ধ রয়েছে, যান চলাচলও বন্ধ রয়েছে। দুপুর নামাজের পরে এখন যে বিক্ষোভকারী যারা রয়েছেন এর সংখ্যা আরও বাড়বে এবং 3:30 নাগাদ এখানে কিন্তু সমাবেশেরও কথা রয়েছে এবং সন্ধ্যা নাগাদ কিন্তু হাদির মরদেহ বাংলাদেশে নিয়ে আসার কথা রয়েছে। এখানে বিক্ষোভকারীরা যে স্লোগান দিচ্ছেন সেই স্লোগানে কিন্তু তারা একটি কথা জোর দিয়ে বলছেন, তারা এই অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা রয়েছেন সেটি কিন্তু তারা এখন পরিবর্তনের দাবি করছেন। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তার পদত্যাগের দাবি করছেন, আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন। সব মিলিয়ে বলা চলে যে আন্দোলন কিন্তু গতকাল রাত থেকে যেটি চলছিল সেটি এখনও অব্যাহত রয়েছে। তবে বেলা গড়ার সাথে সাথে আন্দোলনকারীদের সংখ্যা আরও বাড়বে। তবে এনসিপির নেতৃবৃন্দ যারা গতকালকে এখানে এসে তাদেরকে কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলেছেন, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেটি কিন্তু তারা বারবার বলেছেন। তবে আমি যদি এই সড়কগুলোতে দেখাতে চাই যে সব ধরনের যান চলাচল কিন্তু যেমনি বন্ধ রয়েছে, শুধুমাত্র অ্যাম্বুলেন্স চলাচল এখানে কিন্তু করতে পারছে। পাশাপাশি রাজধানী শাহবাগে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। এবং ধন্যবাদ অপু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আরো খবর জেনে নেব। দর্শক, শাহবাগ পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মুহাইমিনুল অপু। খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ডুমুরিয়া উপজেলার সলুয়া প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক ইমদাদুল হক মিলন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আহমেদ জানান, বৃহস্পতিবার রাত 9:30টার দিকে সলুয়া বাজারে একটি চায়ের দোকানে বসেছিলেন মিলন। এ সময় দুটি মোটরসাইকেলে 4 সন্ত্রাসী এসে ফাঁকা গুলি করলে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্ত্রাসীরা মিলনের মাথায় তাক করে গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে দেবাশিস বিশ্বাস নামে এক হোমিও চিকিৎসক গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১ সাথেই থাকুন।